নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, তিনি যে বক্তব্য রাখলেন গতকাল ইলেকশন কমিশনারকে উদ্দেশ্য করে, যেভাবে বক্তব্য রাখলেন সেটা নিয়ে সারা দেশে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। তাই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার কি কি উপায় বের করতে পারে ইলেকশন কমিশন এবং সংসদ চাইলে, সেটাও তিনি পরামর্শ দিয়েছেন। সমস্তটা ব্যাখ্যা করব আপনাদের সামনে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা, রাহুল গান্ধী যখন একটা প্রেস কনফারেন্স করে, তখন আজ তাকের এক রিপোর্টার জানিয়েছিলেন, অফ এয়ারে আপনাদেরকে খবরও জানিয়েছিলাম, যে জ্ঞানেশ কুমার ছুটি ক্যান্সেল করে পর্যন্ত তার দপ্তরে বসে সেই প্রেস কনফারেন্স দেখেন, যে রাহুল গান্ধী না জানি আজকে কি বলে ফেলবেন। সুতরাং গতকাল রাহুল গান্ধী একদম সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে তার পজিশন থেকে, এলওপির জায়গা থেকে যে কথাগুলো বলেছেন জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে, তারপর গতকাল রাতে ঘুমোতে পেরেছেন তো জ্ঞানেশ কুমার? এই প্রশ্ন থাকেই বটে, কারণ জ্ঞানেশ কুমারকে নাম না করে হলেও ইলেকশন কমিশনার বলে বারংবার তিনি কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন, আপনি ভাববেন না যে এই সরকার পর্যন্তই আপনাকে ডিউটি করতে হবে, এর পরবর্তী সরকার যখন তৈরি হবে আমরা নিয়ম বদল করব এবং আপনাকে খুঁজে ঠিক বের করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, একদম ফিউচার প্রাইম মিনিস্টারের মতন বক্তব্য রেখেছেন দেশের বিরোধী দলনেতা। এবং অবশ্যই সংসদ যখন আমরা দেখতে বসি, সংসদে আমরা দেখতে রাখার চেষ্টা করি অবশ্যই যে শাসক পক্ষকে সম্পূর্ণ কিভাবে ঘিরে ধরছে বিরোধী দলগুলো। সেটা অবশ্যই গতকাল রাহুল গান্ধী যেভাবে লিডার অফ অপোজিশনের জায়গা থেকে তাকে বারংবার আটকানোর চেষ্টা করেন ওম বিড়লা, তাকে বারংবার আটকানোর চেষ্টা করে কিরেন রিজিজু কিংবা শাসক পক্ষের বিভিন্ন সাংসদরা, কিন্তু তার যে বক্তব্য, অত্যন্ত ছোট বক্তব্য, 30 থেকে 32 মিনিটের বক্তব্য, কিন্তু সম্পূর্ণ কন্টেন্ট যুক্ত বক্তব্য, যেটা অবশ্যই একটা ঐতিহাসিক বক্তব্য হিসেবে থেকে যাবে। ভোট সুধারো, অর্থাৎ ভোট কিভাবে শুধরানো যায় সেই সম্বন্ধে রাহুল গান্ধী বক্তব্য রাখেন এবং তখন বিভিন্ন ধরনের প্রশ্নে বিদ্ধ হতে হয় ইলেকশন কমিশনকে, বিভিন্ন ধরনের প্রশ্নে বিদ্ধ হতে হয় অমিত শাহকে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে। যদিও নরেন্দ্র মোদী সেই সময় ছিলেন না, তিনি বেশিরভাগ থাকেন না সংসদে, কিন্তু অবশ্যই গৃহমন্ত্রী অমিত শাহ কিন্তু বসেছিলেন। গৃহমন্ত্রী সম্পূর্ণ বিষয়টা শুনেছেন এবং রাহুল গান্ধী তাকে কটাক্ষ করেন যে গৃহমন্ত্রী এখন আমার বক্তব্য শুনছেন আকাশের দিকে তাকিয়ে, অর্থাৎ সিলিং এর দিকে তাকিয়ে, কিন্তু পরবর্তীতে তিনি তার ভাষণে নিশ্চয়ই বলবেন এটা কেন করা হলো। অর্থাৎ বিভিন্ন প্রশ্ন তিনি তুলেছেন, সম্পূর্ণটা বলবো, শেষ অব্দি দেখুন এই ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় একদম বিশ্লেষণ করবো রাহুল গান্ধীর বক্তব্য, দেখাবো রাহুল গান্ধী নিজে কি বলছেন ইংলিশে। সম্পূর্ণটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন রাহুল গান্ধী তুলে ধরেছেন। রাহুল গান্ধী বলছেন যে সিসিটিভি ফুটেজ হঠাৎ করে কেন এরকম একটা আইন আনলো ইলেকশন কমিশন, যে 45 দিনের মধ্যে, ভোটের 45 দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ তারা ডিলিট করে দেবে। এই কথাটা কেন হঠাৎ করে দরকার হলো? আজকে ডিজিটালাইজেশনের জীবন এবং ডিজিটালাইজেশনের যুগে হঠাৎ 45 দিন পরে স্টোরেজের প্রবলেমের জন্য তো সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেওয়ার কথা নয়। আমরা যে সাধারণ ফোন ইউজ করি, সাধারণ মানুষ, তাতে 2 বছর 5 বছর আগেকার ভিডিও পর্যন্ত আমরা রেখে দিই। তাহলে কেন হঠাৎ করে ভোটের 45 দিন পরে ভোটের সিসিটিভি ফুটেজ ডিলিট হয়ে যাচ্ছে? এই ক্ষমতা কেন ইলেকশন কমিশন পেল এবং সরকার কিচ্ছু বলল না? দ্বিতীয় কথা তিনি কি বলছেন? দ্বিতীয় কথা তিনি বলছেন যে ভোটার লিস্ট আমাদেরকে কেন দেয়া হচ্ছে না এবং ভোটার লিস্টটা মেশিন রিডেবল ভোটার লিস্ট দিতে হবে। মেশিন রিডেবল ভোটার লিস্ট কেন? তার কারণটা হচ্ছে যে ফিজিক্যাল ভোটার লিস্ট আপনারা দেখেছেন রাহুল গান্ধী একদম গাড়ি করে, ট্রলি করে টেনে আনেন স্টেজের মধ্যে, এত বড় ভোটার লিস্ট পেপার দিয়ে দেওয়া হয় তাকে প্রিন্ট আউট করে। কিন্তু সেই ভোটার লিস্ট যদি কেউ বাঁচতে বসে কোন পলিটিক্যাল পার্টি, তাতেই তাদের 6 মাস লেগে যায়। একটা ইনহিউম্যান টাস্ক সেখানে ভুল ধরা। মেশিন রিডেবল ভোটার লিস্ট প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ভোটের 1 মাস আগে দিয়ে দেওয়া হচ্ছে না কেন, এই প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী। এবং তার সঙ্গে তিনি কি বলছেন, ইভিএম এ অ্যাক্সেস দেওয়া হচ্ছে না কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ইভিএম এ অ্যাক্সেস দেওয়া হোক, আমাদের এক্সপার্টরা গিয়ে দেখুক যে ইভিএম এর মধ্যে কোনো অসুবিধা আছে কিনা। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা এই ধরনের কথা শোনেন যে বিভিন্ন জায়গায় অন্যান্য পলিটিক্যাল পার্টির যে চিহ্ন, সেখানে ভোট দিচ্ছে কেউ, কিন্তু ভোটটা গিয়ে পড়ছে বিজেপির খাতায়। এই যে বিভিন্ন অভিযোগগুলো ওঠে, এটার দরকারটা কি? ইভিএম এ অ্যাক্সেস দিয়ে দেওয়া হোক এবং কংগ্রেসের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার গিয়ে চেক করবেন যে ইভিএমটা সঠিক রয়েছে কিনা। The first question, why is it that the CJI was removed from the selection panel
of the election commissioner. What motivation could there be to remove the CJI? Do we not believe in the CJI? Of course we believe in the CJI. Why is he not in that room? I sit in that room. It is so-called a democratic decision. On one side, Prime Minister Narendra Modi and Mr. Amit Shah. On the other side, the leader of the opposition. I have no voice in that room. What they decide is what happens. So the first question, why is the Prime Minister and Amit Shah so keen on choosing exactly who the election commissioner is going to be? Second question, and even more devastating question. No Prime Minister has done this in the history of India. In December 2023, this government changed the law. They changed the law to make sure that no election commissioner could be punished for any action they take while they are election commissioner. Yes. Immunity. Why would the Prime Minister and Home Minister give this gift of immunity to the election commissioner? Why would they need to give this tremendous gift that no Prime Minister has given ever before to the election commissioner? Yes. Mr. Shah is looking into the ceiling. Maybe he will answer this question when he speaks. And finally, why was the law with regards to CCTVs and the data that they contain changed? Why was a law put in place that allows the Election Commission to destroy CCTV footage 45 days after the election? What is the need? The answer given is it is a question of data. It is not a question of data. It is a question of stealing the election. আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য, রাহুল গান্ধীর নিজের মুখ থেকে। এবার আপনাদেরকে বলি, রাহুল গান্ধী আরো দুটো প্রশ্ন করেছেন। কি দুটো প্রশ্ন তিনি করেছেন? প্রথমেই তিনি বলেছেন যে ইলেকশন কমিশনার কে হবে সেটা চুজ করার জন্য দেশের প্রধানমন্ত্রী এবং দেশের যে সরকার তারা এতটা ব্যতিব্যস্ত কেন যে সেই প্যানেল থেকে সিজিআই কে বাদ দিয়ে দেওয়া হলো? কারণ তাদের ফেভারিট পারসনকে তারা ইলেকশন কমিশনার হিসেবে চুজ করতে চায়। এই প্রশ্ন অবশ্যই তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন যে যে প্যানেলটা ঠিক করে ইলেকশন কমিশনার কে হবে এর পরবর্তীতে, ধরুন এর আগে ছিল রাজীব কুমার, এখন হয়েছেন গণেশ কুমারের পরে আরেকজন হবে, কিন্তু সেটা একটা প্যানেল ঠিক করে এবং সেই প্যানেলের মধ্যে ডেমোক্রেটিক প্যানেল সেটাকে নাম দেওয়া হয়েছে। সেই প্যানেলের মধ্যে কারা কারা থাকে? দেশের প্রাইম মিনিস্টার থাকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি থাকেন, হোম মিনিস্টার, এবং অপোজিশনের লিডার হিসেবে রাহুল গান্ধী থাকেন। রাহুল গান্ধী বলছেন সেই ঘরের মধ্যে আমার কথার কোনো দামই থাকে না, এটাকে সো কল্ড একটা ডেমোক্রেটিক বডি বলে প্যানেলটাকে নাম দেওয়া হয়েছে এবং তারা দুজনে যা ঠিক করে সেই অনুযায়ী ইলেকশন কমিশনার ঠিক হয়। কিন্তু এই প্যানেলে এর আগে নিয়ম ছিল যে দেশের যে সিজিআই হবেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবেন যিনি, এখন যে পদে বসে আছেন জাস্টিস সূর্যকান্ত, তারও থাকার কথা ছিল এবং তিনি থাকতেন আগে। ইলেকশন কমিশনার যখন নির্বাচিত হতেন বা প্যানেলের দ্বারা মনোনীত নাম আসতো, সেই প্যানেলে আগে সিজিআই কিন্তু থাকতেন, কিন্তু সেই সিজিআই কে সরিয়ে দেওয়া হলো কেন সেই প্যানেল থেকে? সেই প্যানেলের মধ্যে শুধুমাত্র দুজন সরকারের মানুষ এবং একজন অপোজিশনের মানুষ থাকলে ভোটাভুটিও যদি হয় তাহলে তো 2:1 হয়, তাহলে সেই ক্ষেত্রে অপোজিশনের একজন মানুষকে রেখে লাভটা কি? এই প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী এবং তার সঙ্গে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি বলছেন 2023 সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকার হঠাৎ সংসদে একটা আইন পাশ করিয়ে নেয় সংখ্যাগরিষ্ঠতার দরুন। 2024 সালের আগের কথা আপনারা বুঝতেই পারছেন, তখন মোদী সরকারের সংখ্যাগরিষ্ঠতা ছিল 303টে আসন তাদের নিজেদেরই ছিল। সেই সময় তারা একটা আইন পাশ করিয়ে নেয় 2023 সালের উইন্টার সেশনে। সেখানে আইনটার মধ্যে বলা ছিল যে ইলেকশন কমিশনার যতদিন ইলেকশন কমিশনার থাকবেন ততদিন তার বিরুদ্ধে কোনো এফআইআর দেশের কোথাও করা যাবে না, অর্থাৎ পুলিশি কোনো তদন্ত ইলেকশন কমিশনারের বিরুদ্ধে
করা যাবে না, কেন এই ইমিউনিটিটা দেওয়া হয়েছিল, কেন এই শক্তিটা দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনারকে, তার জন্যই তো তিনি যা ইচ্ছা তাই করছেন। আজ পর্যন্ত নরেন্দ্র মোদীর আগে দেশের কোন প্রাইম মিনিস্টার কোন ইলেকশন কমিশনারকে এত শক্তি দেয়নি, কিন্তু এই সরকার কেন এই শক্তি দিল? এর পরবর্তীতে রাহুল গান্ধীর খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, তিনি বলছেন, ডোন্ট ওয়ারি, উই আর গোয়িং টু চেঞ্জ দ্য ল and we are going to find you, অর্থাৎ আমরা এই সরকারের পরিবর্তন হবে এবং তখন আমরা এই নিয়ম পরিবর্তন করব এবং আমরা ঠিক আপনাকে খুঁজে বের করব। জ্ঞানেশ কুমারকে সাবধান বাণী দিচ্ছেন তিনি। এবং শেষ কথা তিনি যেটা দিয়ে কনক্লুড করেন তার বক্তব্য, তিনি বলেন যে ভোট চুরি এর থেকে কোনো অ্যান্টি ন্যাশনাল অ্যাক্ট হতেই পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্টি ন্যাশনাল অ্যাক্ট যদি হয় কিছু, তাহলে সেটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে চুরি করে নেওয়া। মানুষের গণতান্ত্রিক অধিকারের বেসিক স্ট্রাকচার যেটা, সেটাই ভোট চুরি। এবং ভোট চুরিটাকে এই সরকার যদি কোনোভাবে এন্ডোর্স করে, তার থেকে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্ট আর কিছু হতেই পারে না। এবং তখন সংসদে ভোট চোর বলে স্লোগান পর্যন্ত শুরু হয়ে যায়। আপনারা শুনুন রাহুল গান্ধীর মুখ থেকে সেইটুকুনি বক্তব্য, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আপনাদের সামনে রাখলাম, বাংলায় বিশ্লেষণ করলাম রাহুল গান্ধী দেশের এলওপি, বিরোধী দলের নেতা তিনি। এবং আপনাদের জানা দরকার যে তিনি কি বললেন ভোট চুরি প্রসঙ্গে, তিনি কি বললেন এসআইআর প্রসঙ্গে। আপনারা শুনুন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্স কেমন করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। I'd like to conclude by saying that the biggest anti-national act you can do is vote chori. There is no bigger anti-national act that you can do than vote chori. Because when you destroy the vote, you destroy the fabric of this country. You destroy modern India, you destroy the idea of India. So I'd like to conclude by saying vote chori is an anti-national act, and those across the aisle are doing an anti-national act. Thank you.